হাই। আরে দেখা যাচ্ছে হঠাৎ অডিওর শুরুতে ভিডিও কেন, এই প্রশ্নটা হতেই পারে। আসলে ইউটিউব বলেছে যে আমাদের বেঙ্গলি অডিও স্টোরি কমিউনিটিতে ওরা টাকা দেবে না মুখ না দেখালে। প্রিকশন। ওকে, হ্যাঁ হ্যাঁ, সমাজ গায়ে। যাই হোক, গল্প শোনো তাহলে, ঠিক আছে? স্টোরিওলিক্স, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন। একটু স্পর্শ দিয়ে যাও না, বৃষ্টি নামুক চলে যাও না, চলে গেলে মতো সময় ফিরে পাবে না। একটু স্পর্শ দিয়ে যাও না, অভিমান জমুক চলে যাও না, ভালোবেসে ভালোবাসায় থেকে যাও না। জানি শুনবে না, তবু বাবা হিসেবে বলাটা আমার রেসপন্সিবিলিটি। প্রিয়ার স্কুল, পড়াশুনো, সেগুলোর কথা অ্যাটলিস্ট তোমার একটু ভাবা উচিত। মেয়েটার লেখাপড়ার তো হ্যাম্পার হবে। তোমার ব্রেকফাস্ট আর নিউজ পেপার দুটোই টেবিলে রাখা আছে। কি এমন ইম্পর্টেন্ট ব্যাপার? এটা তো শুধু তোমার জাস্ট একটা হবি। ইটস নট ইভেন আ ক্যারিয়ার অর আ প্রফেশন। ব্রাউন এগস পাইনি আজ, হোয়াইট এগস দিয়েই চালাতে হবে। হাফ বয়েলড করে দেবো? আর তাছাড়া কি সাবজেক্ট এটা? স্টুপিড ওয়ান আই গেস। দিস ইজ নিউ ইয়র্ক সিটি। কেউ ইন্টারেস্টেড হবে না এগুলোতে। আরে কার এত সময় আছে? আর এখানকার মানুষ এসব পাউরুটিতে পিনাট বাটার মাখাতে মাখাতে নিলয়ের অসম্পূর্ণ কথাটা শেষ করে পর্ণা। নিজেদের গা থেকে বাঙালি আনার গন্ধটা যত দ্রুত সম্ভব মুছে ফেলে চটজলদি নিজেদের আমেরিকান ক্লোন বানানোর নেশায় মত্ত। আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দেম। আমার মেয়েটার কি হবে? প্রিয়ার স্কুল ছুটি চলছে। হ্যাঁ, বাট ওর ডান্স ক্লাস, ক্যারাটে, চেস, এগুলো তো ছুটি চলছে না, তাই না? কারি কারি টাকা খরচ করে প্রতি মাসে আমি লাস্ট প্যারেন্টস কাউন্সিলে প্রতিবারের মতো নিজের স্ত্রীকে পাঠিয়ে কর্তব্য সমাপ্ত না করে যদি নিজে একটু কষ্ট করে উপস্থিত থাকতে, তবে শুনতে পেতে ওদের ক্লাস টিচার অ্যান্ড স্কুলের চাইল্ড সাইকোলজিস্ট দুজনেই জানিয়েছেন যে বাচ্চাদের কনসেন্ট্রেশন বাড়ানোর জন্য না মেডিটেশন, আউটডোর গেমস এগুলো ছাড়াও মাঝে মধ্যে একটু একটু ঘুরতে নিয়ে যাওয়াও প্রয়োজন, বা অন্তত প্রিয়জনদের সাথে সময় কাটানো, এগুলোও দরকার। আসল কথাটা ক্লিয়ারলি না বলে ফালতু বুকে কেন টাইম ওয়েস্ট করছো পর্ণা? ভাবলেশীন মুখে নিলয়ের দিকে তাকায়ও। প্রথম প্রথম ওর কথায় ভীষণ আঘাত পেত পর্ণা, চোখ দিয়ে দুফোঁটা জলও বেরিয়ে আসতো। কিন্তু আজ আর ওসব হয় না। রিভেঞ্জ নেওয়ার ট্রাই করছো তো তুমি? লাস্ট ইয়ার স্পেনের ট্রিপটা ক্যান্সেল করতে হলো তাই? নাও ইউ আর জাস্ট ট্রাইং টু পানিশ মি, রাইট? কি বলো তো, লাস্ট ইয়ার তোমার ট্রিপটা তো ক্যান্সেল হয়নি, তাই না? তোমাকে তো অফিস ট্রিপে যেতেই হয়েছিল। আমার বিশেষ খারাপ লাগেনি, আমার তো সব অভ্যেস হয়ে গেছে। কিন্তু কিন্তু প্রিয়াটা খুব কেঁদেছিল জানো। তখনই ওকে আমি প্রমিস করেছিলাম যে নেক্সট ইয়ার ওকে ইন্ডিয়া নিয়ে যাব। I want the window seat, Mama. Ask him to move. বিহেভ ইউর সেলফ। প্রিয়া, উনি শুনতে পাবেন। আমি রিকোয়েস্ট করেছিলাম উইন্ডো সিটের জন্য। না পাওয়া গেলে কি করব? প্লিজ। মাথা ঝাঁকিয়ে মাটিতে পা ঠুকতে শুরু করলো প্রিয়া। দুটো বড় বড় চোখের পাতা জুড়ে জল ভরে গেছে। এত অভিমানী মেয়েটা না এখন সারাটা ট্রিপে মুখ গোমরা করে থাকবে। আর সবচেয়ে বেশি সমস্যা হবে রাতের ডিনার নিয়ে। উইন্ডো সিটে 24-25 বছরের একটা ছেলে বসে রয়েছে, হাতে কি একটা বই। রিকোয়েস্ট করে দেখবে কি? না থাক, সামান্য একটা সিটের জন্য অন্যের কাছে হাত পাততে তার ভালো লাগবে না। মিডিল সিটটায় প্রিয়াকে বসিয়ে নিজে আইল সাইডটায় বসে পড়ল পর্ণা। ইফ ইউ ডোন্ট মাইন্ড, তোমার নামটা জানতে পারি প্লিজ? না মানে জেনারেলি এত সুন্দরী মেয়েদের সাথে আলাপ নেই তো, তাই। যার উদ্দেশ্যে কথাটা বলা হলো বিরক্তি ও অবজ্ঞা মেশানো একটা শব্দ করে তিনি মুখটা ঘুরিয়ে নিলেন। কিন্তু যুবকটিও কিন্তু হাল ছাড়ার পাত্র নয়। প্রশংসায় যখন কাজ হলো না তখন অন্য রাস্তা ধরল সে।
হাতের বইটা ব্যাকপ্যাকে ঢুকিয়ে রেখে একটা ট্যাব বের করে ইয়ারফোন লাগিয়ে ডোরেমনের লেটেস্ট এপিসোডটা দেখতে শুরু করলো সে। প্রায় 5 মিনিট কেটে যাওয়ার পর একটু মৃদু স্বরে প্রশ্নটা ভেসে এলো। You like Doraemon too? ও ইয়েস, ডোরেমন তো আমার ফেভারিট। তবে তুমি চাইলে আমি তোমার সাথে ইয়ারফোনটা শেয়ার করতে পারি। I want to switch my seat with you. ওকে, নো প্রবলেম, বাট তোমার নামটা? I am Priya. Now get off my seat. প্রিয়া, সো সরি, আপনি প্লিজ কিছু মাইন্ড করবেন না। ও এমনিতেও একটু পরে ঘুমিয়েই পড়বে। আরে না না, মাইন্ড করার কিছুই নেই। তাছাড়া প্রিয়ার সাথে ভাব করার জন্য এটুকু স্যাক্রিফাইস আমি করতে পারবো। পর্ণা তার ছোট্ট ব্যাগ আর ওয়াটার বটলটা নিয়ে রেডি। অধৈর্যভাবে যুবকটার জিন্স ধরে টানছে। পর্ণা আবারও ধমক দিয়ে ওঠার আগেই ছেলেটা নিজের সিট ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর সাহেবী কায়দায় বাও করে বলল, অল ইয়ার্স ম্যাডাম। আমায় বসিয়ে দাও। হাত দুটো উপরের দিকে তুলে আদেশের সুরেই বলল প্রিয়া। একটু হেসে ওকে কোলে নিয়ে সিটে বসিয়ে দিল ছেলেটা। তারপর ওর দিকে হাত বাড়িয়ে বলল, হাই, আই অ্যাম রিজু। এবার একগাল হেসে রিজুর সঙ্গে হ্যান্ডশেক করলো প্রিয়া। না, ছেলেটা অতটাও খারাপ নয়। প্রিয়া খুব সহজে এত তাড়াতাড়ি অন্য কারোর সঙ্গে এতটা ক্লোজ হয় না। আপনাকে ওর খুব পছন্দ হয়েছে মনে হচ্ছে। বই থেকে মুখটা তুলে এবার একটু হাসলো রিজু। প্রিয়া ততক্ষণে ওর গায়ে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে। যত্ন করে ওর মাথাটা ধরে আছে সে, মেয়েটা যাতে পড়ে না যায়। একটা ব্ল্যাঙ্কেট আলতো করে জড়িয়ে দিয়েছে ওর গায়ে। আপনি যে বইটা পড়ছিলেন, দ্য রিডার, আপনি পড়েছেন? চশমাটা ঠিক করতে করতে কৌতূহলী হয়ে প্রশ্ন করলো রিজু। না, তবে সিনেমাটা দেখেছি। কেট উইন্সলেটের অসাধারণ অভিনয়। আপনি দেখেছেন? উফ, মাই ফার্স্ট লাভ। কেট উইন্সলেটের এমন সিনেমা নেই যেটা আমি এখন অবধি দেখিনি। তবে দ্য রিডার আর টাইটানিক, এই এই দুটো আমার একদম ফেভারিট। আপনারও কি সিনেমার নেশা? না, মানে ঠিক অতটা নয়, তবে ওই সাহিত্য নির্ভর ছবিগুলো খুব একটা মিস করি না। বলেন কি, বই পড়ারও নেশা আছে নাকি? খুব ছোটবেলায় শুরু করেছিলাম, এখনো ছাড়তে পারিনি, ওই আর কি। ও তাই? আচ্ছা, ঝুম্পা লাহিড়ী কেমন লাগে আপনার? ইন্সপিরেশন বলতে পারেন। ব্লগ লেখার আইডিয়াটা প্রথম আসে ওনার ওই বইগুলো পড়ার পরপরই। ও বাবা, আপনি আবার? আই এম সো সরি রিজু, আমি এটা শো অফ করার জন্য কিন্তু একদম বলিনি। আসলে ঝুম্পা লাহিড়ীর লেখনী আর জীবনের সঙ্গে আমি এতটাই রিলেট করতে পারি যে, আর যেটুকু সামান্য লেখালেখি করি সেটাও বলতে গেলে আমার ওনার প্রতি ওই গুরুদক্ষিণাটাই। তাই ওটা মুখ থেকে। ওহ প্লিজ মিসেস সেনগুপ্তা, আপনি এভাবে বলবেন না। আমি যদিও আপনার ব্লগ পড়িনি, কিন্তু ঝুম্পা লাহিড়ী আমার খুব প্রিয় একজন লেখিকা। ওনার দি নেমসেক আমার প্রিয় বইগুলোর মধ্যে অন্যতম। আচ্ছা মিসেস সেনগুপ্তা, আপনি কি বাই এনি চান্স কলকাতা যাচ্ছেন? কেন? প্রিয় লেখিকা আর প্রিয় বিষয় শুনেই কলকাতা মনে হলো বুঝি? লেট মি সি। কোনোই পর্যন্ত লম্বা হাতা অর্কিড রঙের ব্লাউজ, কপালে একটা বেশ বড় লাল টিপ, চোখে গাঢ় কাজলের প্রলেপ। বঙ্গ রমণীরা সৌন্দর্যের মাপকাঠিতে পশ্চিমী পোশাকে সুসজ্জিতা নারীদের যে গুনে গুনে 10 গোল দিতে পারেন, আপনি তো তার জ্বলন্ত উদাহরণ হয়ে চলেছেন। কিন্তু তাতে কেমন করে প্রমাণ হলো যে এই বঙ্গললনাটিও কলকাতায় যাচ্ছেন? তারা তো আজকাল বিশ্বের সমস্ত প্রান্তে ছড়িয়ে পড়েছেন, এবং আপনাদের মতো ওয়েস্টার্ন কালচারে বড় হওয়া পুরুষদের মাথা ঘুরিয়ে দিচ্ছেন যদি আপনার কমপ্লিমেন্টটা জেনুইন বলে ধরে নিই। তাহলে আপনি কেমন করে জানলেন যে? अगर किसी चीज को दिल से चाहो तो पूरी कायनात उसे तुमसे मिलाने की कोशिश में लग जाती है। ইস, সো চিজি। হিন্দি ফিল্মের ডায়লগ একেবারে। আই এক্সপেক্টেড বেটার ফ্রম ইউ রিজু। যাই হোক,
আন্দাজে ঢিলটা ঠিকই লেগে গেছে। কলকাতার দুর্গাপুজোর পরিবেশটা নিয়ে কিছু লেখার কথা ভাবছি, আর তাছাড়া মেয়েকেও তো ওর শিকড়টা চেনাতে চাই, সেই জন্যই এই সাডেন ট্রিপ। প্লেজেন্ট কোম্পানি ইজ হার্ড টু ফাইন্ড। আর আমার ফেভারিট সুপারস্টার বলে গেছেন, প্লিজ রিজু, না না প্লিজ, এই এই যে ওই বাবারে, আমি এই ডায়লগ বাজে আর সত্যিই নিতে পারছি না। অ্যাজ ইউ উইশ ইয়োর হাইনেস। মনে মনে হেসে ফেলল পর্ণা। ব্যাগ থেকে ফেসিয়াল ওয়াইপারটা বের করে আলতোভাবে মুখটা মুছে মোবাইলের স্ক্রিনে চকিতে একবার লিপস্টিকটা উঠে গেছে কিনা দেখে নিল সে। বহু বছর হলো পুরুষের চোখে নিজেকে আকর্ষণীয় তোলার চেষ্টাটা একেবারে হারিয়ে ফেলেছে সে। নিলয়ের কাছে সে এখন শুধুই একটা অভ্যাস। বিয়ের পরের এক্সাইটমেন্ট, রোম্যান্স, থ্রিল, সময়ের চাপে সবই একটু একটু করে হারিয়ে গিয়েছে। আর প্রিয়ার জন্মের পর আলাদা করে নিজের শরীরের যত্ন নেওয়ার চেষ্টাটা একরকম বন্ধই হয়ে গেছে বলতে গেলে। সুইমিং, যোগা কোনোটাই আর সেভাবে কন্টিনিউ করা হয়নি। সংসারের কাজ, প্রিয়ার লেখাপড়া আর নিজের লেখালেখি, এইসবের কাজ সামলে আলাদা করে আর কিছুই করা হয়ে ওঠে না। তাছাড়া আমেরিকানদের চোখে যা সুন্দর তেমনটা কোনোদিনই ছিল না সে। হাইটটা সাধারণ মেয়েদের তুলনায় ওর একটু বেশি, কিন্তু ওইটুকুই। পাশ্চাত্য দেশে নারীর সৌন্দর্যকে যেভাবে আইডিয়ালাইজ করা হয়, কোনোদিনই পর্ণার কাছে সেটা খুব একটা গ্রহণযোগ্য মনে হয়নি। তবে নিলয়ের অফিস পার্টি বা বেঙ্গলি ক্লাবের আয়োজিত লিটারারি মিটের কর্ণধার মিস্টার সাক্সেনা বা পার্টির অন্যতম আয়োজক মিস্টার মেহরা বহুবার আকারে ইঙ্গিতে পর্ণাকে নিজেদের মনের কথা বোঝাতে চাইলেও পর্ণা নিজের চারিপাশে একটা গণ্ডি টেনেই রেখেছে। একটু আধটু হার্মলেস ফ্লার্টেশন এই ধরনের সোশ্যাল গ্যাদারিংয়ে একটু চলেই। এগুলো না করলে নিলয়ের নতুন জীবনে মিসফিট হয়ে যেতে হবে। তবে মদটা সে কোনোদিনই ছুতে চায়নি। হাজার অনুরোধ, রাগ, অভিমান কোনো কিছুই টলাতে পারেনি ওকে। নিলয় বহুবার ওকে খোঁটা দিয়েছে ওর এই উত্তর কলকাতার মধ্যবিত্ত মানসিকতার জন্য। তবে পর্ণার কাছে কখনোই সেটা অপমান বলে মনে হয়নি। ওর বাবার শেখানো মূল্যবোধগুলো নিলয়ের সঙ্গে বিয়ের অনেক আগেই ওর মজ্জায় ঢুকে গেছে। এবার তাহলে ডিনারটা অর্ডার করা যাক। রিজুর গলা শুনে ঘোরটা কেটে গেল পর্ণার। ওর দিকে তাকিয়ে মিষ্টি করে হেসে মাথা নেড়ে সম্মতি জানালো। দমদম এয়ারপোর্টে নামার পর থেকেই মুখটা কেমন যেন গম্ভীর হয়ে রইল পর্ণার। লাগেজগুলো সংগ্রহ করার জন্য কিউতে দাঁড়িয়েছিল মেয়ের হাত ধরে। শেষ কয়েক ঘন্টায় হালকা হাসি ঠাট্টায় তৈরি হওয়া ফুরফুরে মেজাজটা উবে যাচ্ছিল একটু একটু করে। এয়ারপোর্টে নামার পরেই ওর বান্ধবীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে রিজু। সেটাই স্বাভাবিক, এতদিন পর সে আমেরিকা থেকে ফিরছে। হয়তো এবার ওরা বিয়ে করবে, একটা নতুন জীবন শুরু করবে। কিন্তু প্লেনে যে এতক্ষণ এত কথা হলো, এই কথাটা তো একবারের জন্য বলল না। ও তো একবারও বলল না যে বান্ধবী অপেক্ষা করছে ওর জন্য এয়ারপোর্টে। আর চোখে একবার ওদের দিকে তাকিয়ে নিল পর্ণা। নেভি ব্লু স্পোর্টস ব্লেজার আর হোয়াইট টি শার্টে দারুণ স্মার্ট দেখাচ্ছে রিজুকে। তুলনায় ওর বান্ধবী অনেক ম্লান। মাম্মা, আমরা এবার কোথায় যাব? প্রিয়ার ডাকে সম্বিত ফিরল পর্ণার। নিজেকে একটু ধমক দিয়ে স্বাভাবিক করার চেষ্টা করল। প্লেনে আলাপ হওয়া একটা মানুষকে নিয়ে এতটাই বা কেন ভাবছে সে? যে কাজেও এখানে এসেছে সেটা সুষ্ঠুভাবে কমপ্লিট হলেই তাকে আবার ফিরতে হবে তার রোজকার জীবনে। লাগেজটা নিয়ে প্রিয়ার হাতটা ধরে এক্সিটের দিকে চলতে শুরু করলো। ঠিক তখনই পেছন থেকে ডাকটা এলো। মিসেস সেনগুপ্তা। অনিচ্ছা সত্ত্বেও দাঁড়িয়ে পড়ল পর্ণা। এতটা পথ একসঙ্গে আসার পর এখন না শোনার ভান করে এগিয়ে যাওয়াটা অভদ্রতাই হবে। তাই ঘুরে দাঁড়িয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো রিজুর দিকে। এক মিনিট দাঁড়ান প্লিজ। সুমি, দিস ইজ মিসেস পর্ণা সেনগুপ্তা, a remarkable woman, a fairly popular blogger and mother of this little diva there. আর মিসেস সেনগুপ্তা, আলাপ করিয়ে দিই, ইনি আমার বেস্ট ফ্রেন্ড সুমি। অল্প হেসে হ্যান্ডশেক করলো পর্ণা। নাইস টু মিট ইউ সুমি, বাট আমাকে না এবার যেতে হবে। আই এম গেটিং লেট, সো আপনি কোথায় উঠেছেন মিসেস সেনগুপ্ত? আমার ব্লু হেভেনে একটা বুকিং আছে। ও ওটা তো লেক টাউনের ওদিকটায়, তাই না? আমি বাঙুর এভিনিউর দিকটায় থাকি।
আর শোন না, আজ সন্ধ্যের দিকে আমাদের বাড়িতে আসলে কোনোদিন কোনো রাইটারের সঙ্গে ব্লগার, আই অ্যাম আ ব্লগার সুমি। সরি আমি শিওর রিজু খুব খুশি হবে আপনি এলে। না না প্লিজ, এখন সেটা সম্ভব নয়। আর আমি এমনিতেও এদিককার রাস্তাঘাট খুব বেশি একটা চিনি না। আরে ডোন্ট ওয়ারি, আমি আপনাদের পিক আপ করে নেব। 6টা দেন। না রিজু, আজকের দিনটা আমি একটু রেস্ট নিতে চাই। এতটা লং জার্নির পর আমার জাস্ট আর ওকে দেন কাল। সুমি, ইজ টুমরো ফাইন? ইয়া অফকোর্স মিসেস সেনগুপ্ত, প্লিজ আমাদের সত্যি খুব ভালো লাগবে আপনি এলে। প্লিজ আসুন। মেয়েটার দিকে একবার ভালো করে তাকালো পর্ণা। বয়স এই রিজুর মতোই হবে, ছোট্টখাট্ট চেহারা, মুখটা অনেকটা হার্ট শেপের, গায়ের রংটা একটু বেশি সাদাটে। সুমির তুলনায় রিজুকে অনেকটাই পরিণত দেখায় সেইখানে। সুমির বাচ্চা বাচ্চা মুখটার দিকে বেশ কয়েক মুহূর্ত তাকিয়ে রইল পর্ণা। কি আর হবে 2 ঘন্টা ওদের সঙ্গে কাটিয়ে এলে? প্রিয়ারও হয়তো ভালোই লাগবে। এমনিতেই রিজুকে বেশ পছন্দ করে ফেলেছে সে। আর তাছাড়া কলকাতা শহরে এখন কাউকেই চেনে না পড়না। এখানকার মানুষ, দুর্গাপুজো এগুলো নিয়ে লিখতে গেলে একটা সোর্সও তো দরকার। একটু ইতস্তত করে শেষমেশ সম্মতি দিয়েই ফেলল পড়না। তা আপনি মোটামুটি কতদিন আছেন স্টেটসে? বিয়ের পরপরই তো নিলয়ের প্রমোশনটা হলো, আর কি। বাক্স প্যাটরা সব গুছিয়ে আমরাও পাড়ি দিলাম মার্কিন মুলুকে। উফ, তোমার বকবক রাখো তো, আসল কথাটাই তো এখনো জানলো না পর্ণাদি। এই কয়েক ঘন্টার আলাপেই ওদের কাছে পর্ণাদি হয়ে গিয়েছে ও। রিজু যদিও ওকে বলে দিয়েছে ও পর্ণা বলেই ডাকবে। I can't call an attractive woman like you, who also happens to be a high-profile blogger, Didi, or anything like that. দীপককেও ওর বেশ ভালো লেগেছে। রিজুর মতো অতটা এক্সট্রোভার্ট বা চার্মিং না হলেও সহজ সাদাসিধে হাসিখুশি দীপক খুব সহজেই মানুষের মন জয় করে নিতে পারে। ওদের দুজনকে বেশ মানিয়েছে ও, মনে মনে ভাবে পড়না। দীপক আর সুমি এখন লিভ ইন করছে, আর কয়েক বছরের মধ্যে বিয়েও করে ফেলবে। বাড়িতে ওদের সম্পর্কের কথাটা সবাই জানলেও ওদের এই গান্ধর্ব মতে বিয়ের প্রসঙ্গটা এখনো প্রকাশ্যে আসেনি। শুধু ওদের প্রাণের বন্ধু রিজুই সবটা জানে। কি গো পর্ণাদি, আবার কোথায় হারিয়ে গেলে? তাহলে বলো কি ডিসিশন নিলে? আমরা তো পরশু রওনা হব। আসলে একদম অচেনা একজনের বাড়িতে ভাবে এক্সকিউজ মি প্লিজ। বলে উঠে গেল দীপক। আর কিছুক্ষণ পরেই তার গলা শোনা গেল ড্রয়িং রুম থেকেই। সুমি, একবার এদিকে আসো তো। শবনম ভাবি এসেছেন, দেখো তো উনি কি বলবেন তোমায় বলছেন। ভ্রু দুটো সামান্য কুঁচকে কিছুটা বিরক্ত হয়ে উঠে গেল সুমি। প্রায় সঙ্গে সঙ্গেই রিজু এসে ঘরে ঢুকল। সুমির কঠোর নির্দেশ ঘরের মধ্যে সিগারেট খাওয়া চলবে না, সুতরাং বাধ্য হয়ে ব্যালকনিতেই যেতে হয়েছিল বেচারাকে ধূমপান করতে। সুমি কিন্তু দেখলেই চিৎকার করবে, যাও না সিগারেট শেষ করে এসো। তাহলে তুমিও চলে এসো। আমি স্মোক করি না রিজু, আর পুরুষ মানুষের স্মোক করাটা খুব একটা পছন্দও করি না, জাস্ট আ ব্যাড হ্যাবিট। কি করব বলো, খারাপ অভ্যেসটা সংশোধন করে দেওয়ার মতো কেউ ছিল না যে। কাউকে আনলেই পারতে। ছাইটা কিন্তু এবার কার্পেটে পড়বে। তুমি সঙ্গে না এলে আমিও যাচ্ছি না। উফ, ইউ আর জাস্ট ইনকারেজেবল। চলো, মাথাটা একটু ঝুঁকিয়ে নাও, নয়তো দরজার ফ্রেমে ঠোকা লাগবে। যা লম্বু তুমি। ব্যালকনিতে এসে রেলিংয়ে হাত রাখলো ওরা দুজন। সেই এলে তাহলে আমার কথায়, বলো। এত সুন্দর কার্পেটটা ছাই পড়লে নষ্ট হয়ে যেত। আরে আর আমি বলছি তো, আমি তো নিজে স্মোক করি না, আমি গিয়েও বা কি করতাম। পরশু যাবে তো আমাদের সাথে? না রিজু, আমি প্রিয়াকে প্রমিস করেছিলাম কলকাতা দুর্গাপুজোটা ওকে ঘুরিয়ে দেখাবো। ওখানে চলে গেলে তোমার আর প্রিয়ার দুজনেরই খুব ভালো লাগবে। আমাদের গ্রামের বাড়ির পুজোটা একদমই অন্যরকম। অ্যান্ড আই প্রমিস ইউ, এই এক্সপিরিয়েন্সটা তোমরা দুজনে কেউই ভুলতে পারবে না। আমি ভুলতে দেবই না। আচ্ছা বেশ, ঠিক আছে, কাল তো সপ্তমী,
না হয় তুমি অষ্টমীর দিন রাতেই কলকাতা ফিরে এসো, আমি নিজে তোমাদের ড্রাইভ করে পৌঁছে দেবো, বাট প্লিজ। এমন নাছোড়বান্দা ধরনের ছেলে এর আগে পর্ণা কখনো দেখেনি। আর তাছাড়া গ্রামের বনেদি বাড়ির পুজোটা একেবারে কাছ থেকে দেখার লোভটাও ওর কম নয়। শরতের ভোরে ঢাকের আওয়াজে ঘুম ভাঙা, লালপাড় সাদা শাড়ি পরে দালানে বসে বাড়ির মহিলাদের সঙ্গে নৈবেদ্যের ডালি সাজানো, এই সব কিছুর মধ্যে থেকে এইভাবে পুজোটা আলাদা করে উপভোগ করার আনন্দ তো কম নয়। পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠতেই সামান্য দুর্বল হয়ে পড়ল পর্ণা। এমন এক্সপিরিয়েন্স তো জীবনে বারবার আসে না, তাই না? কত মানুষ তো কলকাতার বুকে বাস করেও শুধু সার বেঁধে প্যান্ডেলের থিম পুজোগুলো দেখেই দিন কাটিয়ে দেয়। বাড়ির পুজোতে পার্টিসিপেট করার সুযোগ কজনই বা পায়। এইসব ভাবতে ভাবতেই একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিল সে। ঠান্ডা উত্তরে হাওয়াটা একটু একটু করে তার শক্তি বাড়াচ্ছে। এখানে আসার আগে একবার স্নান করেছিল, চুলটা শুকায়নি বলে সে খোপা না করে পিঠের ওপরেই খুলে রেখেছিল। এখন এই ঠান্ডা হাওয়ায় আধ ভেজা চুলে ব্যালকানিতে দাঁড়িয়ে থেকে যদি জ্বর বাঁধে তাহলেই চিত্তির। চুল বাঁধার জন্য হাত দুটো ঘাড়ের কাছে নিয়ে যেতেই মাঝপথেই থেমে গেল পর্ণা। গমগমে কিন্তু সুরেলা কণ্ঠে ভেসে আসা কটা লাইন কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল ওকে। চুল তার কবেকার, অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। গাটা যেন শিরশির করে উঠল পর্ণার। একটা হিমেল হাওয়া এসে চকিতে স্পর্শ করে আবার ফিরে যাচ্ছে। সময়টা অক্টোবরের মাঝামাঝি হলেও হাওয়ায় একটা হালকা শিরশিরানি ভাব আছে। হঠাৎ কাঁধের কাছে কিছুর একটা স্পর্শে চমকে উঠল পর্ণা। রিল্যাক্স, ডোন্ট ওয়ান্ট ইউ টু ক্যাচ এ কোল্ড। নিজের গা থেকে পশমের জ্যাকেটটা খুলে পর্ণার গায়ে জড়িয়ে দিতে দিতে বলল রিজু। জ্যাকেটের ওমটা একটু একটু করে সারা শরীরে ছড়িয়ে পড়ল ওর। রিজুর একটা হাত ওর কাঁধের ওপর তখনও রাখা। জ্যাকেটটা পরিয়ে দেওয়ার সময় ওদের মধ্যে যে দূরত্বটা কমে এসেছিল সেটা একই রকমই রয়ে গেছে, দূরে সরে যায়নি রিজু। অনেকটা সময় এইভাবে দাঁড়িয়ে থাকার পর হঠাৎ ফোনের রিংটোনের শব্দে যেন দুজনের ঘোরটা ভেঙে গেল। রিজুর হাতটা নেমে এলো পর্ণার কাঁধ থেকে, আর ফোনটা রিসিভ করতে করতে পর্ণাও একটু দূরে সরে গেল। হ্যালো, হ্যাঁ নিলয়, বলো। মামাম, আমি দিদুনের কাছে মিষ্টি খেয়েছি, দিদুন খুব ভালো। রিজু পচা। কেন মা, রিজু কি করলো? দিদুন বলেছে রিজু পচা, খালি ঘুমায়। তুমি এটা কি করছো মাম্মা? আমি ফল কাটছি সোনা, ঠাকুরের ভোগে লাগবে তো। তুমি যাও না মা, রিজুকে ডাকো, বলো ভোর হয়েছে আর ঘুমায় না। কিন্তু সুমি তো রিজুকে ডাকছে। বেশ তো, তাহলে তুমি সুমিকে হেল্প করো। তাহলে ওইটা দাও। কোনটা দেবো? এখন আর আমাকে জ্বালিও না সোনা মা, কাজ করতে দাও প্লিজ। না, আগে ওইটা দাও। ওই স্টিলের বালতিটা? ওটা নিয়ে কি করবি তুই? জল খাবি? তো তোর তো বটলে জল আছে, ওটা খাও। না, রিজুকে ডাকবো তো। রিজুকে ডাকতে গেলে জল দিয়ে কি হবে? গায়ে ঢালবো। প্রিয়া, দিদুন দেখো, মামা মামায় বকছে, তুমি একটু আমায় নাও তো। ছোট ছোট পায়ে দৌড়ে রিজুর মায়ের কাছে চলে গেল প্রিয়া। সেদিকে তাকিয়ে একটু হাসল পর্ণা। আর এই অন্যমনস্কতার কারণেই ঘটে গেল একটা অঘটন। এমনিতেই বাড়িতে কিচেনে ফল আর সবজি ছুরিতেই কাটতে অভ্যস্ত সে। একটা বড় সুইস নাইফ আর কাটিং বোর্ডও আছে তার। বহু বছর পর বটি ব্যবহার করতে একটু অসুবিধে তো হচ্ছিলই, তার উপর
অন্যমনস্কতায় কোড়ে আঙুলের নখের কাজটা ফালা করে কেটে গলগল করে রক্ত বেরোতে শুরু করলো। রান্নাবান্না করতে গিয়ে এমন ছোটোখাটো দুর্ঘটনা যে আগে কখনো হয়নি তা নয়, কিন্তু পুজো বাড়িতে ফল কাটতে গিয়ে হাত কেটে ফেললে গ্রামের রক্ষণশীল বনেদি বাড়ির মানুষগুলো কেমনভাবে সেটা গ্রহণ করবে সেটা যথেষ্টই ভাববার বিষয়। চট করে বটিটা সরিয়ে রেখে আঁচল দিয়ে আঙুলটা চাপা দিয়ে দালান থেকে বেরিয়ে এলো পর্ণা। একতলায় সিঁড়ির কাছে বাথরুমটায় হাত ধুয়ে ফেলতে হবে তাড়াতাড়ি, এই ভেবেই সে এগোচ্ছিল সেদিকে। হঠাৎ পেছন থেকে একটা স্বর ভেসে এলো। এ কি পর্ণা, কি হয়েছে? অমন করে কোথায় যাচ্ছ? ঘাড় ঘুরিয়ে পর্ণা দেখল দীপক দাঁড়িয়ে। সদ্য চান করে সাদা পাজামা পাঞ্জাবি পরে উপরের ঘর থেকে নেমে এসেছে সে। গা দিয়ে দামি আফটার শেভের সুগন্ধ ভেসে আসছে। উত্তর না পেয়ে একটু কাছে এগিয়ে এলো সে। কই গো, কিছু বললে না যে? অত তাড়াতাড়ি হাঁটছো? আরে পড়ে যাবে তো। এমন আট পৌড়ে করে শাড়ি পরেছ? শাড়িতে হাঁটাচলা করার অভ্যেস? ও মা, ও কি তোমার হাতে কিছু হয়েছে? কই দেখি। পর্ণার আপত্তি সত্ত্বেও হাতটা নিজের কাছে টেনে নিল সে। এ কি, এ তো অনেকটা কেটে গেছে তো। এই পর্যন্ত বলে পর্ণার ক্ষীণ বাধা অগ্রাহ্য করে আঙুলটা মুখের মধ্যে পুড়ে নিল দীপক। অনেকটাই রক্ত বেরিয়েছে। কয়েক ফোঁটা রক্ত মার্বেলের ধবধবে সাদা মেঝেতেও পড়েছে। ঠিক যেন বাগান থেকে সদ্য তুলে আনা একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ির মতো দেখাচ্ছে সেটা। কি হয়েছে? শুধু দুটো শব্দ, ব্যাস। শিরদাঁড়া টানটান করে এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিল পর্ণা। মন্দিরের ঘণ্টা বাজলে যেমন শব্দটা অনেকক্ষণ ধরে প্রতিধ্বনিত হতে থাকে, পর্ণার মনে হলো সুমির ঠোঁট থেকে বেরিয়ে আসা শব্দ দুটো বারবার প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। দোতলা থেকে নিচের নামার সিঁড়ির দ্বিতীয় ধাপে দাঁড়িয়ে রয়েছে সুমি, আর তার ঠিক পেছনে দাঁড়িয়ে আছে রিজু। তার মুখটা শান্ত, কোনো অনুভূতির ছায়া নেই সেই মুখে। সিঁড়ি দিয়ে ধীর পায়ে নেমে এলো সে। তারপর একটিবারও পর্ণা বা দীপক কারোর দিকে না তাকিয়ে সোজা চলে গেল মন্দিরের দালানে। মাম্মা, ছাড়ো না আমাকে প্লিজ। গুড্ডি, বাবলু, পুচকু সবাই ওয়েট করছে। আমি না গেলে খেলা শুরু হবে না তো। প্রিয়া প্লিজ একটু মাম্মামের কাছে থাকো শোনা। আই লাভ ইউ সো মাচ। দেন ওয়াই ডোন্ট ইউ লেট মি গো? দু ফোঁটা জল বেরিয়ে এলো পর্ণার চোখ থেকে, কিন্তু হাতের বাঁধনটা এবার আলগা করে দিল সে। 3.5 বছরের ছোট্ট প্রিয়া এক লাফে মায়ের কোল থেকে নেমে সোজা ঘরের বাইরে। প্রিয়ার শেষ কথাটা বারবার কানে বাজছে পর্ণার, আর ওর চোখের সামনে দৃশ্যটা একটু একটু করে বদলে যাচ্ছে। হোয়াইট ওয়াশ করা ধবধবে সাদা দেওয়ালটা সরে গিয়ে সেখানে দেখা যাচ্ছে একটা পার্ক। আশেপাশে বাচ্চারা খেলছে, আর কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে রয়েছে দুটো অল্প বয়সী ছেলে মেয়ে। ছেলেটার হাতটা মেয়েটার 2 হাতের মুঠোর মধ্যে শক্ত করে ধরা। ছেলেটার চোখের দিকে তাকিয়ে মেয়েটা বলছে, বিশ্বাস করো, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চাই না, শুধু তুমি আমায় ছেড়ে যেও না প্লিজ। আই লাভ ইউ সো মাচ। ঠান্ডা গলায় ছেলেটা উত্তর দিচ্ছে, ইফ ইউ লাভ মি সো মাচ, ওয়াই ডোন্ট ইউ লেট মি গো। দরজায় দুবার নক করার শব্দ হতেই স্মৃতির দুনিয়া থেকে এক ঝটকায় বাস্তবের মাটিতে নেমে এলো পর্ণা। শাড়ির আঁচলটা ঠিক করতে করতে বিছানা থেকে নেমে এলো সে। সেই দুপুরের ঘটনার পর থেকে পুষ্পাঞ্জলিটা শেষ হতেই সোজা নিজের ঘরে এসে দরজা বন্ধ করে রেখেছে সে। নিশ্চয়ই ওরা ডাকতে এসেছে। তড়িঘড়ি উঠে দরজাটা খুলতেই বুকটা ধক করে উঠল পর্ণার। ওর সামনে দাঁড়িয়ে রয়েছে সুমি। সুমির মুখটা ভালো করে দেখল সে। কই, এক ফোঁটা রাগের চিহ্ন নেই তো। সুমিকে রাগলে এত মিষ্টি দেখায়, কিন্তু এখন তো। ভিতরে আসতে পারি? ওর গলার স্বরটা শুনে কেমন যেন একটা অস্বস্তি হলো পর্ণার। গলার সুরে কিসের যেন একটা আভাস। হ্যাঁ প্লিজ এসো না ভেতরে। তাড়াতাড়ি দরজার সামনে থেকে সরে গিয়ে জায়গা করে দিল পর্ণা। সুমি, আই এম সো সরি।
বিশ্বাস করো আমি হোয়াটস দেয়ার টু বি সরি ফর? ক্ষমা চাওয়ার তো কোনো কারণই নেই। ও, তুমি ওই সকালের ব্যাপারটার কথা বলছো? প্লিজ পর্ণাদি, এসব নিয়ে আমি অন্তত ভাবি না। ওই বাকি মেয়েদের মতো সবসময় হাজব্যান্ডের পিছনে পিছনে গোয়েন্দাগিরি করে বেড়ানো আমার স্বভাব নয়। আমি জানি একটু একটু ছোক করা সব পুরুষ মানুষেরই স্বভাব, কিন্তু দিনের শেষে সেই তো বাসায় ফিরতেই হবে। অতএব সুমি, আমার কথাটা দাঁড়াও পর্ণাদি, আমাকে শেষ করতে দাও। একটু থেমে হাতের রুমালটা দিয়ে নিজের মুখটা একবার মুছে নিয়ে সোজা হয়ে বসে আবার বলতে শুরু করলো সুমি। রিজু বলছিল তুমি নাকি বলেছিলে প্রিয়াকে নিয়ে আজ রাতের মধ্যেই কলকাতায় ফিরে যাবে, তাই না, আমি আমি ভাবছিলাম পুজোটা শেষ হলে না হয়। আমাদের কোনো অসুবিধা হবে না পর্ণাদি। বাড়ির গাড়ি রয়েছে, ড্রাইভার তোমাদের হোটেলে ড্রপ করে দেবে। আর তাছাড়া ব্যানার্জি পরিবারের ঐতিহ্য প্রায় 100 বছরের পুরনো। তুমি আসার আগেও এ বাড়ির পুজো সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে। তুমি চেঞ্জ করে নাও, গাড়ি আর ড্রাইভার দুই বাইরে ওয়েট করছে। সুমি, আমার মেয়েটাকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ও, তোমরা কিন্তু না খেয়ে যেও না, আমি ঘরেই খাবার পাঠিয়ে দিতে বলছি। না সুমি, থাক, লাগবে না। তুমি শুধু আমার মেয়েটাকে একটু ঘরে পাঠিয়ে দাও, আমরা তোমাদের বিরক্ত করব না। সুমি বেরিয়ে যেতেই দরজাটা বন্ধ করে ফুপিয়ে কেঁদে উঠল পর্ণা। কেন সকলে এমন অকারণে অপমান করছে ওকে? কি অধিকার আছে ওদের ওর সঙ্গে এইভাবে কথা বলার? ও তো এখানে আসতে চায়নি, রিজুই তো ওকে জোর করে। বাঁ হাতের পিঠ দিয়ে চোখের জলটা মুছে বিছানার কাছে সরে এলো পর্ণা। মোবাইলটা হাতে নিয়ে 2 মিনিট চুপ করে দাঁড়িয়ে রইল সে। তারপর কন্ট্যাক্ট লিস্ট বের করে নিলয়ের নাম্বারটা ডায়াল করল। বেশ কয়েকবার রিং হবার পর ও প্রান্ত থেকে গলা ভেসে এলো। হ্যাঁ বলো। নিলয়, একটু কথা বলবে গো আমার সাথে? কথা বলার জন্যই তো ফোনটা রিসিভ করলাম। কোথায় তুমি এখন? নিলয়, জানো আজ না এখানে অষ্টমী। আজ সকালে আমি তোমার প্রিয় সেই লাল পাড় সাদা শাড়িটা পরেছিলাম। তুমি বিয়ের আগে আমায় বলেছিলে না, এই শাড়িটায় আমায় দেখলে তোমার আমার কাছে আসতে ইচ্ছে করে, খালি ভীষণ আদর করতে আমি তোমাকে একটা কথা জিজ্ঞাসা করেছি, ওয়্যার আর ইউ? আমি এখন হোটেলে। ছি পর্ণা, ছি, এতটা নির্লজ্জ তুমি? নিজের স্বামীকে সোজাসুজি এভাবে মিথ্যে বলতে তোমার তোমার একবারও বাঁচলো না? এভাবে বলছো কেন নিলয়? আমি কি এতই খারাপ? একটু কি ভালো করে কথা বলা যায় না আমার সাথে? হ্যাঁ, আমি কি একটু ভালোবাসা ডিজার্ভ করি না? তোমরা সবাই আমার সাথে এভাবে। প্লিজ পর্ণা, প্লিজ, আর নাটক করো না। তোমার এই অবস্থার জন্য কি তুমি নিজে দায়ী নও? তুমি কি ভাবো আমি আমি কিছুই বুঝি না? হ্যাঁ, ডু আই লুক লাইক আ ফুল? শেষের কথাটা বলার সময় এত জোরে চিৎকার করে উঠল নিলয় যে পর্ণার সারা শরীর কেঁপে উঠল। এবার এক মুহূর্তের জন্য ক্রোধে লাল হয়ে যাওয়া নিলয়ের মুখটা মনের আয়নায় দেখতে পেল পর্ণা। তোমার ওই কলেজের রাস্কেল পোয়েট ফ্রেন্ডের জন্যই তো ইন্ডিয়া যাওয়ার এত তাড়া ছিল তোমার, তাই না? কি করেছে? ফায়দা লুটে মাল কেটে পড়েছে তো? খুব পেরেছিল ওর জন্য, তাই না? জাস্ট কাম ব্যাক অ্যান্ড আই উইল টিচ ইউ আ লেসন, ইউ বিচ। খুব খিদে না তোর সালি? হ্যাঁ, তোর শরীরে খুব খিদে। কি হলো, কথা বলছিস না কেন? মুখে কি তোর? শাট আপ, জাস্ট শাট আপ। আর একটা কথা বলবে না তুমি। খুব পুরুষত্ব দেখানো হচ্ছে না, তাই না? হ্যাঁ, তাই না নিলয়? এত বছর ধরে তোমার একটা কথারও আমি প্রতিবাদ করিনি, মুখ বুঝে সব কিছু সহ্য করেছি, কিন্তু আর নয়। তা এতই যদি তোমার বউকে নিয়ে এত সন্দেহ, তাহলে শুধু হোটেলে ফোন করে আমি আছি কি নেই সেটা খোঁজ না নিয়ে নিজে ফ্লাইটে করে চলে আসতেই তো পারতে। আমার উপর অধিকার ফলাবে না? হ্যাঁ, অধিকার ফলাবে? একদম না, আমি আর সেটা হতে দেব না। আমি ইন্ডিয়ায় কার কাছে শুয়ে বেড়াচ্ছি সেটা তুমি জেনে যাবে না? আমি বলছি হ্যাঁ, কি করতে পারো বলো? তোমার এই আস্ফালন শুধু ওই ফোনের মধ্যেই সীমাবদ্ধ। তোমার ওই বোর্ড মিটিং, তোমার অফিস পার্টি, বিজনেস ট্রিপ, এসব ছেড়ে তুমি আমার কাছে কোনো দিন আসতে পারবে না, কোনো দিন না। এতটা দামি আমি নই তোমার কাছে। না,
তুমি আমার কাছে কিচ্ছু না। ইউ আর জাস্ট আ ব্লাডি হোর। আমি 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 ঘেন্না করি তোমাকে, ঘেন্না করি। কট করে লাইনটা কেটে গেল, আর তার পর মুহূর্তেই মুঠো আলগা হয়ে ফোনটা পড়ে গেল মাটিতে। নিচু হয়ে আর সেটাকে তোলার চেষ্টা করল না পর্ণা, শুধু শরীরটা বিছানার উপরে এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করে ফেলল। ঘর থেকে বেরিয়ে প্রিয়ার হাতটা ধরে সোজা দালানে এসে পর্ণা দেখল একটা কালো রঙের স্করপিও দাঁড়িয়ে রয়েছে গেটের ঠিক বাইরে, আর তার পাশেই গাড়ির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে রিজু। ওকে দেখেই হৃৎপিণ্ডের গতিবেগ যেন একটু দ্রুত হলো পর্ণার। সাদা ধুতি পাঞ্জাবিতে ভারী সুন্দর দেখাচ্ছে রিজুকে, যদিও মুখটা একটু যেন বিষণ্ণ। ওর চোখে চোখ পড়তেই চোয়ালটা কিঞ্চিত দৃঢ় হলো পর্ণার, কিন্তু ওকে কিছু বলল না সে। ব্যাগ থেকে মোবাইলটা বের করে খুটখাট করতে লাগলো। একটু অপেক্ষা করে রিজুই এগিয়ে এলো ওর দিকে। প্রিয়ার দিকে একটা হাত বাড়িয়ে রিজু বলল, গাড়ি তৈরি আছে প্রিয়া, এসো তাহলে। প্রিয়া কোথাও যাবে না, আমিও তোমাদের গাড়িতে কোথাও যাচ্ছি না। ছেলে মানুষ করো না পড়না, এখানে। শাট আপ! কি মনে করছো তোমরা? হ্যাঁ, কি মনে করেছো তোমাদের বাড়িতে এসেছি বলে যা খুশি তাই করবে? কি করেছি আমি? হ্যাঁ, কি করেছি? কি অপরাধ আমার? আমেরিকায় থেকে বড় চাকরি করলেই কেউ মডার্ন হয় না রিজু। মডার্ন হওয়ার জন্য পোশাক আর স্টেটাসের থেকেও আধুনিক মনুষ্য হওয়াটা না খুব বেশি জরুরি। আমি অসহায় নই। আই এম অ্যান ইন্ডিপেন্ডেন্ট ওয়ামেন। নিজের ব্যবস্থা আমি নিজেই করে নিতে পারবো। সো মুভ, আই ডোন্ট নিড ইউর হেল্প। আমি তো তোমায় প্রমিস করেছিলাম আমি নিজে তোমায় কলকাতা পৌঁছে দেবো। আমার দায়িত্ব তো আমি এড়িয়ে যেতে পারি না পড়না। কিসের দায়িত্ব তোমার? কোনো দায়িত্ব নেই তোমার। ইউ আর নট মাই হাজব্যান্ড। আর তাছাড়া আমি কোনোদিনও কারোর দায়িত্ব হয়ে বেঁচে থাকতেও চাই না। রিজু, প্লিজ আমার রাস্তাটা ছাড়ো। পড়না প্লিজ, আমার কথাটা একবার শোনো। আর একটু এগিয়ে এসে পর্ণার হাত ধরল রিজু, আর পর মুহূর্তেই পর্ণার ডান হাতটা সজোরে এসে পড়ল রিজুর গালে। ফর্সা মুখটা মুহূর্তের মধ্যেই লাল হয়ে গেছে। সুমি, দীপক, রিজুর মা সহ বাড়ির অন্যান্যরা ততক্ষণে ভিড় করে এসে দাঁড়িয়েছে সদর দরজার সামনে। ঠিক তখনই দুবার হর্নের শব্দ শোনা গেল, আর একটা সাদা রঙের ইন্ডিগো এসে দাঁড়ালো স্করপিওটার ঠিক পেছনে। রিজুর চোখের দিকে তাকিয়ে পর্ণা হিস হিসিয়ে বলে উঠল, ডু নট ডেয়ার টু টাচ মি অ্যাগেন। কাউকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে মেয়ের হাত ধরে এগিয়ে গেল পর্ণা গাড়িটার দিকে। ড্রাইভারকে বলল, কলকাতা যাব, লেক টাউন, ওটিপি 5673। শেষ দুটো দিন যে কেমনভাবে কেটে গেল পর্ণা ঠিক বুঝতে পারল না। নবমী আর দশমী দুটো দিন কলকাতার বিখ্যাত পুজোয় প্যান্ডেলগুলো আলোকসজ্জা আর প্রতিমা দেখেই কেটে গেল ওদের। তারপর দশমীর পরের দিন সোজা দমদম এয়ারপোর্টে ফ্লাইট টেক অফ করবে ঠিক 7:45। এবার উইন্ডো সিটি পাওয়া গেছে দেখে নিশ্চিন্ত হলো পর্ণা। প্রিয়াকে জানলার ধারে বসিয়ে সে নিজেও পাশের সিটটায় গুছিয়ে বসল। শেষের কটা দিন ও আর মনে আনতে চায় না। যত তাড়াতাড়ি এসব মাথা থেকে বেরিয়ে যায় ততই ভালো। ব্যাগ থেকে প্রিয়ার গোলাপি মিকি মাউস ওয়াটার বটলটা বের করে ওর দিকে এগিয়ে দিতে গিয়েই থমকে গেল পর্ণা। মেয়েটা নিঃশব্দে কাঁদছে। বুকের কাঁচটা ধক করে উঠল ওর। প্রিয়া তো কখনো এমন করে কাঁদে না। ওর যেটা অপছন্দ ও সেটা চিৎকার করে জানায়, হাত পা ছড়ে জিদ করে। তবে আজ কেন মেয়েটা করছে এরকম? মেয়েকে কোলের কাছে টেনে নিল পর্ণা। কি হয়েছে মা? মাম্মামকে বলবে না সোনা? রিজুর জন্য খুব মন কেমন করছে মাম্মাম। নামটা শুনেই মুখের রেখাগুলো শক্ত হয়ে গেল পর্ণার। কিন্তু প্রিয়া তো ছোট। যেদিনও বড় হবে, যেদিনও পর্ণা সেনগুপ্তের সুযোগ্য মেয়ে হয়ে উঠতে পারবে, সেদিনও বুঝতে পারবে ওর মাম্মাম যা করেছে সেটা কেন করেছে। মেয়ের কপালে একটা চুমু খেয়ে নরম স্বরে পর্ণা বলে, আর যে রিজু
মাম্মামকে হার্ট করেছে, সেই সেই কথাটা তোমায় কষ্ট দিচ্ছে না সোনা? তুমি রিজুকে বকলে কেন মাম্মাম? রিজু তো তোমার জন্যই ফাইট করছিল। না মা, রিজু আমাকে রিজু তো সুমিকে বকেছে। একবার যেন একটা হার্টবিট স্কিপ করলো পর্ণা। কিছু একটা ভুল হচ্ছে, কোথাও একটা মস্ত বড় ভুল হয়ে গেছে। রিজু সুমিকে কখন বকেছে মা? সুমি বলেছিল মাম্মাম পচা, তাই রিজু সুমিকে বকেছে। সুমি খুব রাগ করেছে। তারপর দিদুনও রিজুকে বকলো, কিন্তু রিজু বলেছে ওরা সবাই পচা, শুধু মাম্মামই ভালো। আমি তো তখন গুড্ডির সাথে খেলছিলাম। তুমি তুমি রিজুকে শুধু শুধু বকলে মাম্মাম। মায়ের গলা জড়িয়ে ধরে প্রিয়া। পর্ণা চুপ করে রইল। রিজুর গালে চড়টা মারার পর ওর নিজের হাতেও বেশ একটু জ্বালা অনুভব করেছিল, কিন্তু সেটা ওর বুকের জ্বালাটাকে প্রশমিত করতে সাহায্য করেছে বইকি, আর কিছুই নয়। এতদিন ধরে জমিয়ে রাখা পুঞ্জীভূত রাগ আগ্নেয়গিরির মতো বেরিয়ে এসেছিল সেদিন, কিন্তু সেই আগুনে পুড়ল কে? সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার সাহস এই মুহূর্তে পর্ণার নেই। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কে? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন শরীর খেয়ে নিচ্ছে 101টা অসুখ পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছি, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সবকিছু কি স্বপ্নই তো মনে হবে? স্বপ্নই মনে হয়।